সোনার বাংলা। এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির। নমস্কার, গুড ইভিনিং। শুরু করছি মেডিকেল লাইভ অনুষ্ঠান সোনা বাংলা টিভি চ্যানেলে। প্রতিনিয়ত তালাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান আপনারা দেখে অভ্যস্ত। মেডিকেল লাইভ মানেই বিশিষ্ট ডাক্তারবাবুরা আমাদের সময় দেন, আমাদের সাথে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আলোচনা করেন। তিনি একজন বিশিষ্ট ডাক্তারবাবু যাকে আমি সবশেষে আজকে শোতে পেয়েছি। তিনি কিন্তু অ্যাটাচড টু অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান অ্যান্ড কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা কিডনির ব্যাপারে আলোচনা করব। ভীষণ ভাইটাল একটা অর্গান কিডনি, এবং সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ ডাক্তারবাবু সময় দিয়েছেন, এরকম ব্যস্ততম শিডিউল থেকে কিছুটা সময় বার করে আমাদের মেডিকেল লাইভ অনুষ্ঠানে এসেছেন। আর ফোন ইন লাইভ যেহেতু আপনারা ফোনে আসবেন, আপনারা লক্ষ লক্ষ মানুষ ফোনে ট্রাই করেন, আপনারা অবশ্যই ফোনে আসবেন। যে কোনো কিডনি সংক্রান্ত প্রশ্ন থাকলে ডাক্তারবাবু আছেন, তার সঙ্গে আপনারা পরামর্শ নেওয়ার জন্য ফোন করতেই পারেন। আমাদের লাইভের ফোন নাম্বার টিভির পর্দায় কিন্তু আছে, আপনারা চলে আসবেন। আর পার্সোনাল নাম্বারটা রেড বক্সে দেওয়া আছে। পরে যারা যোগাযোগ করতে চাইবেন, যাদের কোনো প্রবলেম আছে, ক্রিটিক্যাল সমস্যা, তারা নিশ্চয়ই ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আলাপ করায় উপস্থিত রয়েছেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান, তিনি অ্যাটাচড টু অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা, ডক্টর ইন্দ্রদীপ মাইতি। ডক্টর মাইতি, নমস্কার, স্বাগত আপনাকে। শুরু করব অনুষ্ঠান। আপনাদের জন্য কিছু প্রশ্ন সাজিয়ে নিয়েছি, আপনারা শুনলেও উপকৃত হবেন। আর যদি মনে করেন আপনারা ফোনে আসবেন, এখন 25 মিনিট টানা লাইভ প্রোগ্রাম, আপনারা ফোনে চলে আসতে পারবেন। অবশ্যই আমরা প্রথমেই ডক্টর মাইতির কাছে জানবো যে কিডনি ফেলিয়ার কখন বলা হয়। ডক্টর মাইতি, একটু এক্সপ্লেন করে দিন। সো কিডনি ফেলিয়ার ইজ এ ভেরি একটা খুব ব্রড টার্ম। মানে কিডনি ইনভলভমেন্ট দুভাবে হতে পারে। একটা হতে পারে একটা অ্যাকিউট কিডনি ইনজুরি, যেটা কিছু দিনের মধ্যে হলো অথবা কিছু সময়ের মধ্যে হলো, সেটা ক্রিয়েটিনিনটা বাড়লো। ক্রিয়েটিনিনটা একটা ব্লাডের মধ্যে একটা প্রোডাক্ট, যেটা আমরা ব্লাড টেস্টের মাধ্যমে দেখি, সেটা ইন্ডিকেট করে কি কিডনির ফাংশনটা কতটা আছে, কিরমভাবে কাজ করছে। সেকেন্ডলি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। সো এটা নিয়ে আমাদের আজকে মেন ডিসকাশন হবে। সেটা হচ্ছে যখন কিডনি ফাংশনটা মূলত 3 মাস ধরে একটা জিএফআর বলে একটা আমাদের এনটিটি থাকে, এস্টিমেটেড জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা কিডনি কতটা ফাংশন করছে সেটা আমরা দেখতে পাই কিংবা সেটা বোঝায়। তো এই জিএফআরটা যদি 60-এর নিচে পারসিস্টেন্টলি থাকে ওভার 3 মান্থস, তো সেটাকে আমরা বলি ক্রনিক কিডনি ডিজিজ। তো এইটা এর মানেই হচ্ছে যে পেশেন্টের কিডনি ড্যামেজ আছে, অ্যান্ড সেটা এবারে অনেক কারণে হতে পারে, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক, আমরা গ্র্যাজুয়ালি অনেক কিছু নিয়ে আলোচনা করব। ডক্টর মাইতিকে আজকে পেয়েছি আমরা লাইভে, আর আপনারা কিন্তু ফোনে আসবেন, আমাদের নাম্বার তো রয়েছে। আর পার্সোনাল যারা নেবেন অ্যাপয়েন্টমেন্ট, তাদের জন্য স্পেশাল নাম্বার 7044454233, 7044454233 এই নাম্বার আপনাদের জন্য খোলা। আচ্ছা, চলে আসি পরবর্তী প্রশ্নে। ডক্টর মাইতি, একটু জিজ্ঞেস করবো যে কিডনি খারাপের লক্ষণগুলো, সিমটমস কি কি পেশেন্ট নিয়ে আসেন আপনাদের কাছে, সেটা একটু বলে দিন। একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যে কিডনি কি কি সিমটমস আমরা দেখা দিতে পারি। তো জেনারেলি একটা জিনিস সেটা বুঝতে হবে যে কিডনির সিমটমস জেনারেলি যতক্ষণ কিডনি মানে ফাংশনটা 50%-এর নিচে না হচ্ছে খুব একটা প্রেজেন্ট করে না। তো ওই জন্য আর্লি পিক আপটা খুব ইম্পর্টেন্ট। তো আর্লি আমরা কি করে বুঝতে পারি যে কিডনি সমস্যা হচ্ছে? প্রথমত হচ্ছে যে পেচ্ছাপে ফেনা বেরোনো, মানে ইউরিন দিয়ে যেটাকে ফ্রদি ইউরিন বলা হয়, ফেনা বেরোনো, সেটা একটা আর্লি সিমটম। তার সঙ্গে হচ্ছে রাত্রিরে বারবার পেচ্ছাপ পাচ্ছে, এটাকে নকচুরিয়া বলা হয়, সেটা একটা আর্লি সিমটমস অফ কিডনি ডিজিজ। তাছাড়া সারাক্ষণ খুব টায়ার্ড লাগছে, ফ্যাটিগ লাগছে, হিমোগ্লোবিনটা কমের দিকে থাকছে আনএক্সপ্লেইনড ভাবে, সব ব্লাড টেস্ট হলো কিন্তু হিমোগ্লোবিনটা তাও কমের দিকে থাকছে, তখন অবশ্যই ক্রিয়েটিনিনের টেস্টটা করতে হয়। তাছাড়া এমনি ইউরিনের সমস্যা, ইউরিনে অনেক সময় রক্ত বেরোনো, কিংবা রুটিন ব্লাড টেস্ট কিছু করা হলো কিংবা ইউরিনের টেস্ট করা, সেখানে দেখা যাচ্ছে যে ইউরিনে একটু আরবিসি মানে রেড ব্লাড সেল বেরোচ্ছে,
তো এইগুলো ডিটেক্ট করে যে আর্লি সাইন্স অন কিডনি ডিজিজ। তাছাড়া হচ্ছে যে হঠাৎ করে পেশেন্ট নর্মাল ছিল কিংবা তার বিপি দেখা গেল বিপি বাড়া আছে, তো এটাও কিন্তু ওয়ান অফ দ্য আর্লি সাইন্স যে কিডনি ইনভলভ হচ্ছে। তো প্রেশার ভেরি ইম্পর্টেন্ট সাইন একটা, তো বিপি বাড়াটাও কিন্তু একটা কিডনি ডিজিজের একটা ইন্ডিকেট করে। তো এই জিনিসগুলো আমার দেখতে হয়। তাছাড়া খুব ফোন এসছে, দেখে নেবো কি? হ্যাঁ, দেখে নিয়ে আবার আমরা আলোচনায় আসছি। কেউ আছেন একজন ফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি শ্যামবাজার থেকে বলছি। বলুন, শ্যামবাজার থেকে। প্রোগ্রাম কি আমার না সুগার আছে, তার জন্য কি কিডনি কোনো প্রবলেম আসতে পারে? আচ্ছা, সুগার আছে, ডায়াবেটিস। তো ডায়াবেটিস, যারা ডায়াবেটিক পেশেন্ট হয় তাদের কিডনি এফেক্ট হয় দীর্ঘদিন ডায়াবেটিসের পর। জেনারেলি যেটা টাইপ 2 ডায়াবেটিস হয় সেটা অ্যাটলিস্ট 7 থেকে 8 বছর পরে কিডনিটা এফেক্ট করতে আরম্ভ করে। তো বেসিক্যালি কী হয়, ডায়াবেটিস যখন সুগার বেশি থাকে তো কিডনি, আর যদি আনকন্ট্রোল থাকে তো কিডনিকে খুব এক্সট্রা কাজ করতে হয়, একটা হাইপার ফিল্ট্রেশন হয় কিডনির মধ্যে। তো তাতে কি হয় যে কিডনি একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেগুলো কীভাবে ইন্ডিকেট আমরা বুঝতে পারি, একটা ইউরিনে ACR বলে পরীক্ষা হয়, একটা ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, সেটা আমাদের চেক করতে হয় প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টদের অ্যাটলিস্ট বছরে 2 বার করে, মানে 6 মাসে 1 বার করে চেক করতে হয়। তো সেটা ইন্ডিকেট করে যে ডায়াবেটিসের জন্য কিডনি ড্যামেজ হয়েছে। তাছাড়া হচ্ছে অবশ্যই ক্রিয়েটিনিনের পরীক্ষাটা করতে হয়। ডায়াবেটিস ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর কিডনি ডিজিজ, মানে ডায়াবেটিস মূলত, মানে ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড ডায়াবেটিস সব থেকে কমন কজ অফ কিডনি ডিজিজ। আর ইভেন আমাদের ভারতবর্ষে যত বড় বড় স্টাডি হয়েছে সবাই দেখা গেছে যে ডায়াবেটিস মূলত খুব ইম্পর্টেন্ট, মানে অলমোস্ট 30% to 45% কন্ট্রিবিউট করে কিডনি ড্যামেজের জন্য। তো ওই জন্য প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টদের কিডনি রুটিন চেক আপ, তার সঙ্গে সুগার কন্ট্রোলটা খুব খুব ইম্পর্টেন্ট। বাহ, যারা ডায়াবেটিস তারা কিন্তু মাথায় রাখবেন, নিয়মিত 6 মাস অন্তর এই টেস্ট করাতে হবে, এটা মাথায় রাখুন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলুন। কি ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারবো? হ্যাঁ, ডাক্তারবাবু আছেন লাইভে, বলুন। আচ্ছা, আপনি কি ডাক্তারবাবু, আমার না মাঝে মধ্যে কোমরটা পেছন দিকটা যন্ত্রণা করে, এটা কি কিডনির সমস্যা হতে পারে? যেটা ব্যাক পেন কিংবা লয়েন পেন যেটা বলে, মানে দুদিকে, মানে কোমরের একটু ওপরে দুদিকের সাইডে, ঠিক আছে, এইটা যখন পেন হয় তখন 2-3টা কারণে হতে পারে। একটা হতে পারে যে আপনার লোকাল কোনো মাসেল পেন কিংবা কিছু হচ্ছে। সেকেন্ড যেটা হচ্ছে যে যদি পেনটা, ব্যথাটা পেছন থেকে সামনের দিকে রেডিয়েট করে আসে, মানে পিঠ থেকে অ্যাবডোমেনের দিক দিয়ে পেচ্ছাপের রাস্তায় পেনটা চলে আসে, তো সেটা ক্লাসিক্যাল ইন্ডিকেট করে যে আপনার কিডনিতে পাথর আছে। তো এরম টাইপের যদি পেন থাকে তাহলে অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করে নিয়ে দেখা উচিত যে আপনার স্টোন আছে কিনা, আর সেই হিসাবে আমরা ট্রিটমেন্টটা করতে পারবো। ঠিক আছে, একটু ডক্টরকে কনসাল্ট করে নিন। ধন্যবাদ, ফোন করার জন্য ধন্যবাদ। আপনারা শুনছেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান ডক্টর ইন্দ্রদীপ মাইতি। তিনি সুপরামর্শ দিচ্ছেন আমাদের এই লাইভ প্রোগ্রামে। আপনারা উপকৃত হবেন এবং ফেসবুক লাইভ, ইউটিউব লাইভে দেখছেন, এবং পরে আমাদের প্রোগ্রামটা ফেসবুকেও থাকবে, আবার ইউটিউবেও থাকবে। আপনারা পরে আবার বারংবার দেখে নিতে পারবেন কিন্তু শো এর এই ব্যাপারটা। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। গড়িয়াহাট, হ্যাঁ বলুন। 2010 সালে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল RMT করে। আচ্ছা, সুগারটা আপ ডাউন করছে, আবার কিডনি কি খারাপ হতে পারে? ট্রান্সপ্লান্ট পেশেন্টদের আপনার প্রথমে দেখতে হবে যে এই সুগারটা ছিল ট্রান্সপ্লান্ট আগের থেকে ছিল কি ট্রান্সপ্লান্টের পরে হয়েছে। তো যদি ট্রান্সপ্লান্টের পরে হয় তো সেটাকে পোস্ট ট্রান্সপ্লান্ট ডায়াবেটিস বলা হয়। তো এটা যদি আনকন্ট্রোল থাকে তাহলে অবশ্যই কিডনিতে আরও ড্যামেজ করতে পারে। এটা কিডনি আরও সুগার আনকন্ট্রোল থাকলে কিডনিতে ড্যামেজ হয়, প্রোটিন বেরোয় কিডনি দিয়ে, তার সঙ্গে ক্রিয়েটিনিনটা বাড়ে। তো অবশ্যই সুগার কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাছাড়া যদি আপনার ডায়াবেটিস আগে থেকে থাকে ট্রান্সপ্লান্টের আগে, তাহলে আরও বেশি সুগারটা কন্ট্রোল করা দরকার। কারণ এই যে হাই সুগার ছিল এটার জন্যই আপনার প্রথমত যখন কিডনি ড্যামেজ হয়েছিল তার জন্যই ট্রান্সপ্লান্টটা করতে হয়েছিল। তো এখন যদি কন্ট্রোল না হয় তাহলে কি সেকেন্ড কিডনিটাও কিন্তু ড্যামেজ হতে থাকবে। তো সুগার কন্ট্রোলটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মেইন কথা আপনারা সবাই শুনলেন, যারাই ডায়াবেটিক তারা কিন্তু সুগারটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতেই হবে। বাই হুক অর ক্রুক যে করে হোক সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে, তাহলে কিডনি এফেক্ট হওয়ার চান্সটা একটু কমবে। তাহলে কিন্তু কিডনি এফেক্ট অলমোস্ট 40% অবধি কিন্তু দেখা যাচ্ছে। ডক্টর মাইতি বললেন যে সুগার থেকে কিডনি, মানে ডায়াবেটিস থেকে কিডনির এফেক্ট হচ্ছে, সমস্যা আসছে কিডনির। আচ্ছা, আর কোনো সিমটমস কি আছে? এইগুলো ছাড়া যদি শরীরে খুব বেশি ইচিং হয়, খুব ড্রাই স্কিন হয়, এইগুলো কিন্তু একটু আর্লি সিমটমস অ্যান্ড সাইন্স অফ কিডনি ডিজিজ। তো এটা হলেও কিন্তু সতর্ক থাকতে হবে। আচ্ছা,
কাদের কিডনি ফেলিয়ার হওয়ার চান্স বেশি থাকে ডক্টর মাইতি একটু বলে দিন। তো কিছু পপুলেশন রিস্ক ফ্যাক্টর রয়েছে যেগুলো আমাদের কিডনিকে ড্যামেজ করতে পারে, যেরকম হাই ব্লাড প্রেশার, আনকন্ট্রোল ব্লাড প্রেশার, আনকন্ট্রোল ডায়াবেটিক, সুগার। তাছাড়া হচ্ছে যদি কারোর বারবার কিডনি পাথর, কিডনি স্টোন হতে থাকে, তার সঙ্গে মানে বারবার পেচ্ছাপ ইনফেকশন হয়, রিকারেন্ট ইউটিআই বলা হয়, তো এইগুলো খুব হাই চান্স থাকে কিডনি ড্যামেজ করা। তাছাড়া কিছু কিছু ইমিউন ডিসঅর্ডার্স রয়েছে, যেরকম জয়েন্টের সমস্যা, যেটাকে লুপাস বলা হয়, এসএলই বলা হয়, তো এইগুলো কিন্তু কিডনিকে ড্যামেজ করতে পারে। তাছাড়া মেডিকেশন, যারা খুব বেশি অল্টারনেটিভ মেডিকেশন, হ্যাঁ, মেনলি আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ওষুধ যেগুলো আনরেগুলেটেড থাকে, এর মধ্যে অনেক হেভি মেটালস থাকে, তো সেইগুলো কিন্তু খুব কিডনিকে ড্যামেজ করতে পারে। তাছাড়া পেন কিলার, মানে অনবরত এক্সেসিভ অ্যামাউন্টে পেন কিলার খাওয়া, কিছু ব্যথা হলে বুফেন খেয়ে নেওয়া কিংবা এইগুলো খেয়ে নেওয়া যদি রেগুলারলি হতে থাকে তাহলে এটাও কিন্তু কিডনিকে ড্যামেজ করে। তো এইগুলি মেনলি কেয়ারফুল থাকতে হয়। আচ্ছা, আর যারা সুগারে আক্রান্ত তারা কিভাবে কিডনির সাবধানতা অবলম্বন করবে বা টেক কেয়ার করবে একটু বলুন ডক্টর মাইতি। তো ডায়াবেটিক পেশেন্টে যেরকম আগে বলেছিলাম যে কিডনিটা খুব হাইপার ফিল্টার, মানে কিডনি বেশি কাজ করতে হয় কিডনিকে শরীর ব্লাডটাকে ফিল্টার করার জন্য। তাতে কি হয়, কিডনির ভেতরে এরকম ছোট ছোট ফিল্টার থাকে যেটা গ্লোমেরুলাস বলা হয়, তো এইগুলো ড্যামেজ হতে থাকে। তো এইগুলো লক্ষণ হচ্ছে যে ইউরিনে প্রোটিন আসে, এটাকে ইউরিন এসিআর দিয়ে আমরা চেক করি। কিছু কিছু ওষুধ রয়েছে যেরকম টেলমিসার্টান জাতীয় ওষুধ রয়েছে, কিংবা এখন নতুন নিউয়ার মেডিকেশন যেরকম গ্লিফ্লোজিনস যেগুলোকে বলা হয়, তো এই ওষুধগুলো কিন্তু এটাকে কন্ট্রোলে রাখতে পারে। তো ডায়াবেটিক পেশেন্টদের আবারও একই জিনিস আমি বলছি, সেটা যে আপনারা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর নিজেদের ইউরিন এসিআর লেভেলটা, ক্রিয়েটিনিনটা অবশ্যই চেক করবেন, আর যদি বাড়া থাকে তাহলে আপনার নিয়ারবাই নেফ্রোলজিস্টকে কনসাল্ট করবেন, অ্যান্ড যাতে আমরা তাড়াতাড়ি এইগুলো মেডিকেশনগুলো আরম্ভ করতে পারি। আচ্ছা, এবার আসি ডায়ালিসিসের প্রসঙ্গে। ডায়ালিসিস একবার শুরু হয়ে গেলে কি সারাটা জীবন ডায়ালিসিস করতে হবে? তো ডায়ালিসিসের ব্যাপারটা হচ্ছে আমরা ডায়ালিসিস কখন করি। তো ডায়ালিসিস সাধারণত করা হয় যখন কিডনিটা একটা স্টেজে চলে গেছে, যেটাকে স্টেজ 5 বলা হয়, তার মানে যে জিএফআর যেটা, সেটা 15-র নিচে। তো ইভেন 15-র নিচে হয়ে গেলেও অনেক সময় যদি পেশেন্টের ইউরিন পেচ্ছাপের মাত্রা ঠিকঠাক থাকে, কোনো সিমটমস না থাকে, তাহলে আমরা ডায়ালিসিস ছাড়াই কিছুদিন কাটাতে পারি। এবার যদি বারবার সিমটমস চলে আসে, যেরকম বারবার বমির ভাব, খিদে হচ্ছে না, শরীর ফুলে যাচ্ছে, পেচ্ছাপ হচ্ছে না, তখন ডায়ালিসিস স্টার্ট করতে হয়। তো ডায়ালিসিস স্টার্ট করা মানে এই যে কিডনি সেরকমভাবে ফাংশন করছে না, তো কিডনির যেই ফাংশনগুলো, যেরকম পেচ্ছাপ ফিল্টার করা ব্লাডটাকে, কিংবা ইউরিন যেটা হচ্ছে না, তো এইগুলো ফাংশনটা ডায়ালিসিস দিয়ে করা হয়। তো অবশ্যই ডায়ালিসিসটা আমরা করছি যখন কিডনি ফাংশন করছে না, তো একবার ডায়ালিসিস স্টার্ট হলে আনলেস পেশেন্টের ট্রান্সপ্লান্ট হচ্ছে, ডায়ালিসিসটা কন্টিনিউ করতে হবে। আরেকজন কেউ ফোনে আছেন, আবার ফোনটা নিয়ে আবার প্রশ্নে আসছি। বিভিন্ন সমস্যার সমাধান, কিডনি সংক্রান্ত প্রবলেম নিয়ে আপনারা ফোনে আসতেই পারবেন, আর প্রোগ্রামটা সেভ করে রাখবেন, পরে দেখেও নিতে পারবেন আবার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি, আচ্ছা, কিডনি ক্রিয়েটিনাইনটা বাড়ছে একটু, এটা কি কোনো সেরকম কিছু এফেক্ট? আচ্ছা, খাচ্ছি যেগুলো ডাক্তার দিয়েছে। আচ্ছা, আপনার ক্রিয়েটিনিনটা বেড়ে রয়েছে, ওষুধও খাচ্ছেন। আচ্ছা, আর কি কোনো সমস্যা, ক্রিটিক্যাল কিছু হওয়ার সম্ভাবনা আছে ডক্টর মাইতি? এটাই বোধহয় জানতে চাইছেন। আপনার কোনো ব্যাকগ্রাউন্ড প্রেশার, সুগার এরকম কিছু আছে আপনার? সুগার প্রেশার আছে? সুগার একটু আছে, তবে আপাতত কন্ট্রোল। আচ্ছা, কন্ট্রোলে কিছুটা হচ্ছে, মানে পুরোপুরি কিওর হয়নি। তো আপনার হাই সুগারটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর ক্রিয়েটিনিনটা বাড়ার জন্য, ঠিক আছে? তো ক্রিয়েটিনিনের সঙ্গে সঙ্গে আপনার যে ইউরিনে যে এসিআর, এই লেভেলটা চেক করতে হবে আপনাকে, ঠিক আছে? তো এটা যদি বাড়া থাকে তাহলে কিছু মেডিকেশন রয়েছে যেগুলো আমরা দিতে পারি, স্টার্ট করতে পারি, হ্যাঁ। কিন্তু যদি ক্রিয়েটিনিনটা অনেকটা বেশি মাত্রায় মানে বেড়ে যায়, সেটা ইন্ডিকেট করে কিডনি অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। তো যেই পার্টটা ড্যামেজ হয়ে গেছে কিডনির, সেটা কিন্তু নর্মালাইজ হবে না। যাতে আগের যে কিডনির ফাংশনটা ঠিকঠাক থাকে, ধরুন আপনার 1.8 ক্রিয়েটিনিন আছে, তো এটা আলটিমেটলি ড্যামেজ হয়ে কিডনিটা 1.8-এ গেছে, তো এই ড্যামেজ পার্টটা কিন্তু রিভার্সেবল হয় না। যাতে আগে আমরা কন্ট্রোলে রাখতে পারি, সেই জন্য আমাদের এই ওষুধপত্র এইগুলো আমাদের খেতে হয়। তো সেই জন্য আর্লি ডিটেকশনটাই সব থেকে ইম্পর্টেন্ট। আর্লি স্টেজে হলে তাহলে এইটা পুরোপুরি রিভার্সেবল আমরা করতে পারবো। আচ্ছা,
সুতরাং একদম আন্ডার ডক্টরস ট্রিটমেন্ট আপনাকে থাকতে হবে। যে বললেন ক্রিয়েটিনিন হাই, রিপোর্ট নিয়ে ভালো নেফ্রোলজিস্ট কনসাল্ট করে আপনি কিন্তু আন্ডার ট্রিটমেন্ট থাকার চেষ্টা করুন। যেহেতু সুগার আছে, যেহেতু ডায়াবেটিক, তাই জন্যই কিন্তু ডক্টর মাইতি বারবার বলছেন যারাই ডায়াবেটিক পেশেন্ট নিয়মিত একটু পরীক্ষা নিরীক্ষার দরকার, কিডনি কতটা সুস্থ আছে দেখে নেওয়া দরকার, কোনো প্রবলেম থাকলে আগে থেকেই সতর্ক হওয়া কিন্তু খুব দরকার রয়েছে। হ্যাঁ, ডায়ালিসিস নিয়ে বলছিলেন ডক্টর মাইতি, ডায়ালিসিসের কোনো রকম কি প্রকারভেদ আছে, আর যদি থাকেও তো সেগুলো কি কি? তো ডায়ালিসিস দু টাইপের হয়, একটা হচ্ছে হিমোডায়ালিসিস যেটা আমরা কমনলি বুঝি, যেটা একটা ডায়ালিসিস মেশিন থাকে, তার মধ্যে শরীর থেকে ব্লাড নেওয়া হয়, ব্লাডটা নিয়ে মেশিনের মধ্যে দিয়ে পাস হয়, ফিল্টার হয়ে ব্লাডটা শরীরে আবার চলে আসে, এটাকে হিমোডায়ালিসিস বলা হয় খুব সোজা ভাষায়, যেটাকে আমরা ডায়ালিসিস বলি। সেকেন্ডটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। পেরিটোনিয়াল ডায়ালিসিস মানে হচ্ছে যে এইটা আমাদের পেটের ভেতরে একটা মেমব্রেন থাকে, ইনফ্যাক্ট পেটের বাইরের দিকটা অ্যাবডোমেনের মধ্যে, এটাকে পেরিটোনিয়াম বলা হয়। সো এই মেমব্রেনটা একটা ডায়ালিসিস মেশিনের মতনই কাজ করতে পারে, এটা ফিল্টারের মতনই কাজ করতে পারে, তো এটাকে পেরিটোনিয়াল ডায়ালিসিস বলা হয়। তো আমরা পেটের মধ্যে একটা ছোট ক্যাথিটার পুট করি, তার মধ্যে এই ডায়ালিসিস ফ্লুইড পাওয়া যায়, সেটা আমরা পেটের মধ্যে পুট করে দিই, করে এটা দিনে 3 থেকে 4 বার সাইকেলস চলে, অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা সাইকেলস চলে। আর এটা একবার স্টার্ট হলে পেশেন্ট নিজের মতন সব কাজ ডেলি সবভাবে করতে পারে, আলাদাভাবে কোনো মেশিনে অ্যাটাচ হয়ে থাকতে হয় না। তো এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। তো এটা আরেকটা ভাবে ডায়ালিসিস করা যেতে পারে, এটা খুবই খুবই এফেক্টিভ, মানে ইনফ্যাক্ট ইট ইজ ইকুয়াল টু হিমোডায়ালিসিস। লোকজনদের এই ব্যাপারে অ্যাওয়ারনেস নেই, কারণ খুব একটা বেশি চর্চা হয় না, কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়ার দিকে কিংবা সাদার্ন স্টেটসের দিকে এটা খুবই মানে প্রেভেলেন্ট। আর সিএপিডি খুব একটা ভালো মোডালিটি অফ ডায়ালিসিস, যেখানে পেশেন্ট নিজে বাড়িতেই এই জিনিসটা করতে পারবে আর হিমোডায়ালিসিসের দরকার পড়ে না। আচ্ছা, ডায়ালিসিস অনেকে তো ভয় পান, তো এটা কি সত্যি কোনো ভয়ের ব্যাপার আছে? তো যখন প্রথম ডায়ালিসিস স্টার্ট করা হয় তো সেটা দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আমরা হাতে একটা ফিস্টুলা বানাই, একটা এভি ফিস্টুলার হাতে চ্যানেল বানানো হয়, সেটা দিয়ে ডায়ালিসিস শুরু করতে হয়। কিন্তু অনেক সময় সেটা বানাতে সম্ভব হয় না, হাতে শিরা খুব পাতলা থাকে, তখন গলায় চ্যানেল করে কিংবা গলায় লাইন করে এটা করতে হয়। তো প্রথম যখন ডায়ালিসিস শুরু হয় তখন কিছু সমস্যা থাকতে পারে, যেরকম হুট করে প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে, বুকে চাপ পড়তে পারে, অনেক সময় খুব মাথা ব্যথা করতে পারে, তো আর খুব বমির ভাব থাকতে পারে। তো জেনারেলি প্রথম ডায়ালিসিস একটা দুটো খুব স্লোভাবে আমাদের করতে হয়, 2 ঘন্টা তারপরে 3 ঘন্টা খুব স্লোভাবে করতে হয়। তারপর একবার যদি টলারেট করে না, তারপরে আমরা রুটিনলি 4 ঘন্টা করে সপ্তাহে 2 থেকে 3 বার ডায়ালিসিসটা করতে পারি। আচ্ছা, সুতরাং যাদের প্রয়োজন তাদের তো করতেই হবে, একদম, সেখানে কোনো অপশন খোলা থাকে না। ডক্টরদের কাছে এলে ডক্টররা বেস্ট ট্রিটমেন্ট সবসময় দেওয়ার চেষ্টা করেন। আমরা কথা বলছি ডক্টর ইন্দ্রদীপ মাইতি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। ফোন নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট যারা নিতে ইচ্ছুক, কিডনির প্রবলেমে যারা ভুগছেন, তারা হয়তো আমাদের অনুষ্ঠান দেখছেন অনেক দূর দূর থেকে, কেন ইউটিউব লাইভ, ফেসবুক লাইভও চলছে, আর সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম তো চলছেই, এগুলো থাকবেও প্রোগ্রামটা আবার ইউটিউবে, ফেসবুকে আপনারা পরে আবার দেখে নিতে পারবেন। 7044454233 এবং অবশ্যই এই নাম্বারটি কিন্তু আমি বলবো স্ক্রিনশট বা ক্যামেরাতে, মোবাইল ক্যামেরাতে আপনারা ফটোটা তুলে রাখুন, নাম্বারটা পরে যাতে হারিয়ে না যায় আপনাদের। আর ডক্টর মাইতি কিন্তু অ্যাটাচড টু অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আর অ্যাপোলো অ্যাপ রয়েছে 24/7, অ্যাপোলো অ্যাপটাও আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন, অ্যাপোলো অ্যাপ 24/7। আবার চলে আসি ডায়ালিসিসের ব্যাপারেই আমরা জানছিলাম, এবার একটু কিডনি ট্রান্সপ্লান্টের কথা জানবো। এটাও একটা কমন টার্ম, আপনারা জানেন কিডনি সংক্রান্ত সমস্যা নেই, ডায়ালিসিস এবং তারপর কিডনি ট্রান্সপ্লান্ট। কখন কিডনি ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হয় ডক্টর মাইতি একটু বলুন। তো ট্রান্সপ্লান্টটা আমরা কন্টেমপ্লেট করি কিংবা আমরা ভাবি যখন কিডনি ফাংশনটা যে আমরা একটা স্টেজে চলে এসেছে যেখান থেকে রিভার্সেবল হবে না। তো সাধারণত সেটা 2 টাইপের ট্রান্সপ্লান্ট হয়। একটা হচ্ছে প্রিএমটিভ ট্রান্সপ্লান্ট, সেটা হচ্ছে কিডনি ফাংশনটা একটা স্টেজ মানে মোটামুটি যে জিএফআর বলে 20 নিচে চলে এসছে, কিন্তু তখন ডায়ালিসিস শুরু হয়নি। তো সেই ক্ষেত্রে যদি পেশেন্টকে যদি ইচ্ছুক থাকে কিংবা সে উইলিং থাকে যে হ্যাঁ আমি ট্রান্সপ্লান্ট করব, তো তখন সেটা আমরা করতে পারি, এটাকে প্রিএমটিভ ট্রান্সপ্লান্ট বলা হয়। এটা খুব একটা কমনলি প্র্যাকটিস হয় না, জেনারেলি বাইরের মানে আউটসাইড ইন্ডিয়া সেটা এটা বেশি প্রেভেলেন্ট প্রিএমটিভ ট্রান্সপ্লান্টের ব্যাপারটা, বাট ইন্ডিয়া তো এখানেও হচ্ছে। আর যেটা সবথেকে কমনভাবে ট্রান্সপ্লান্ট হয় সেটা হচ্ছে ডায়ালিসিস আরম্ভ হয়ে যাওয়ার পরে।
যখন ডায়ালিসিস আরম্ভ হয় তো তখন পেশেন্টের তো একটা আজীবনকাল ডায়ালিসিস চলতে পারে না, সো ফর নর্মাল লাইফ লিড করার জন্য ট্রান্সপ্লান্টটা করতে হয়। তো ট্রান্সপ্লান্ট দু ধরনের হয়, একটা হচ্ছে লাইভ রিলেটেড ট্রান্সপ্লান্ট, যেটা হচ্ছে যে পেশেন্টের নিজের বাড়ির সম্পর্ক কাছের, হ্যাঁ মানে বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ, তো এনারা ডোনেট করে অর্গানটা যাতে পেশেন্টের ট্রান্সপ্লান্টটা হতে পারে। আর সেকেন্ডটা হচ্ছে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট, সেটা হচ্ছে যে ডিজিজ মানে কোনো হেলদি কোনো ইন্ডিভিজুয়াল তিনি দুর্ভাগ্যবশতভাবে কোনো অ্যাক্সিডেন্টে ব্রেন ডেড হয়ে গেলেন, মানে ব্রেনটা কাজ করছে না কিন্তু হার্টটা কাজ করছে, তো তখন তাদের ফ্যামিলি মেম্বার যদি অর্গান ডোনেট করতে সহমতি মানে কনসেন্ট দেয় তখন আমরা এই প্রসিড করতে পারি। তো এই দু ধরনের ট্রান্সপ্লান্টটা আমাদের আছে, একটা লাইভ ট্রান্সপ্লান্ট আর একটা এই ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট কিংবা ডিজিজ ডোনার ট্রান্সপ্লান্ট। সো ডায়ালিসিস ইজ নট দ্য পার্মানেন্ট সলিউশন। একটা কিডনি পেশেন্টের আলটিমেটলি প্রপার জীবনযাপন করতে গেলে ট্রান্সপ্লান্টটাই প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে আবার একটা সুস্থ জীবনে সে ব্যাক করতে পারে। আচ্ছা ডক্টর মাইতি, এখনো 3-4 মিনিট আছে, একটু জেনে নিই কিডনিকে সুস্থ রাখার জন্য কি মানে আপনি সাজেশন দেবেন পেশেন্টদের? তো প্রথমত যেই জিনিসগুলো আমাদের কিডনিকে ড্যামেজ করে সেইটা আমাদের অ্যাভয়েড করতে হবে, যেরকম পেন কিলার্স, এটা খুব কমন, ওভার দ্য কাউন্টার কিছু হলো না, হাত পায়ে ব্যথা হলো, কোনো গিয়ে ব্রুফেন কম্বিফ্ল্যাম এগুলো খেয়ে নেওয়া হলো, তো এইগুলো কিডনিতে ড্যামেজ করে। তাছাড়া হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ওষুধ, ইনফ্যাক্ট আয়ুর্বেদিক মেডিকেশনস যেটা আমি বলছিলাম যে খুব হেভি মেটালস থাকে, ইনফ্যাক্ট এখন অনেক নতুন ডেটা আছে যেখানে দেখা গেছে যে যেগুলো কমনলি আয়ুর্বেদিক মেডিকেশনস ইউজ করা হয় এগুলো আনরেগুলেটেড, মানে এর মধ্যে অনেক হেভি মেটালস থাকে, ভেরি টক্সিক অ্যামাউন্ট হেভি মেটালস থাকে, তো সেইগুলো যেরকম মার্কারি লেড এইগুলো কিডনিকে ড্যামেজ করে, তো এইগুলো অ্যাভয়েড করা দরকার। তার সঙ্গে হচ্ছে প্রেশার কন্ট্রোল, যদি কারোর যদি হাইপারটেনশন থাকে তো এটাকে এমন ফেলে রাখা যায়, হ্যাঁ বিপি 100-150/90 ওপরে আছে তো আমি ফেলে রাখলাম না, সেটা সম্ভব না, সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। তো প্রপারলি মেডিকেশন খাওয়া সেটাকে থাকলেই তবে গিয়ে কিডনিটা ঠিক থাকবে। তারপরে সুগার কন্ট্রোল, সুগারটাকে সবসময় ভালোভাবে কন্ট্রোল রাখতে হবে, তো তবে গিয়েই আমরা কিডনিটাকে ঠিকভাবে রাখতে পারবো। আর যে সিমটমসগুলো আমি বললাম যেরকম পেচ্ছাপে ফেনা হওয়া, ব্যাক পেন, গায়ে ইচিং হওয়া, রাত্রিরে যদি বারবার পেচ্ছাপ পায়, এইগুলো থাকলে অবশ্যই তখন কিডনি ফাংশন টেস্টটা আমাদের করতে হবে। আচ্ছা, এই যে পেচ্ছাপে ফেনা, এটা কি শুধু সকালবেলা নাকি অল টাইম দেখলে তখনই পেশেন্ট বুঝতে পারবেন? না, এটা ফর দি ইউরিনটা জেনারেলি পারসিস্ট থ্রুআউট দ্য ডে, এটা প্রেজেন্ট থাকে। হ্যাঁ, তো জেনারেলি আমরা সকালের স্যাম্পল আমরা চেক করি, মানে অ্যাজ পার যত আমাদের যেটা ইউরিন এসিআর যেটাকে বলা, সেটা আর ফার্স্ট মর্নিং স্যাম্পলটাই আমরা টেস্ট করা হয়, কিন্তু এই যে পেচ্ছাপে যে ফেনা ভাবটা কিডনি ড্যামেজ থাকলে সারাদিনই এটা প্রেজেন্ট থাকে। আচ্ছা আচ্ছা, ফুড হ্যাবিটসের কোনো ব্যাপার আছে বা ডায়েট বা এক্সারসাইজ এই ব্যাপারগুলো? এক্সারসাইজ তো খুবই ইম্পর্টেন্ট, ইনফ্যাক্ট যে কোনো পেশেন্টের জন্য, মানে অ্যাটলিস্ট 45 মিনিটস অফ ব্রিস্ক ওয়াকিং, মানে একটুখানি অ্যাক্টিভ রাখা, মানে অ্যাটলিস্ট বলা 45 মিনিট এক্সারসাইজ করা উচিত। খাওয়ার দাওয়ার মধ্যে যেরকম যদি পেশেন্ট যাদের কিডনি ডিজিজ রয়েছে তো প্রোটিনের ইনটেকটা জেনারেলি একটুখানি কমের দিকে রাখতে হয়। এমনি তো আমাদের ইন্ডিয়ান ডায়েট যা বাঙালি খাবার দাওয়া রয়েছে প্রোটিনটা খুবই ডেফিশিয়েন্ট, তো বেশি প্রোটিন কিন্তু কম করলে সেটা মাসেল লস হয়ে যায় আর সেটা আরও বেশি ক্ষতিকারক, কারণ তখন ক্রিয়েটিনিনটা দেখা যায় ফলসলি কমে গেছে, কারণ মাসের সঙ্গে ক্রিয়েটিনের সম্পর্ক থাকে। তো একটা ব্যালেন্স ডায়েট দরকার, যেখানে প্রোটিনটা মোটামুটি কিছু হলে একটু মিডিয়াম, মানে অল্প হলেও তাও কিছু একটা অ্যামাউন্ট প্রোটিনটা খাওয়া উচিত। সল্টটা রেস্ট্রিকশন খুবই ইম্পর্টেন্ট, কাঁচা নুন যেটা বলে সেটাকে অ্যাভয়েড করা উচিত। তার সঙ্গে হচ্ছে যে যেরকম রেড মিট, হ্যাঁ, তারপরে প্রসেসড ফুড, এই বাদাম ছোলা যেগুলোর মধ্যে হাই অ্যামাউন্ট অফ পটাশিয়াম থাকে, তারপরে চিপস জাতীয় খাবার, আচার খুব বেশি সল্ট থাকে, তো এইগুলো প্রত্যেক পেশেন্টদের কিডনি পেশেন্টদের অ্যাভয়েড করা দরকার। সুস্থ থাকাটা খুব দরকার, কিডনি ইজ আ ভেরি ভাইটাল অর্গান, সুতরাং আমাদের সবসময় টেক কেয়ার করা দরকার। আপনারা শুনলেন ডক্টর ইন্দ্রদীপ মাইতি সুন্দরভাবে আমাদের কিন্তু আলোচনা করলেন, ডিসকাস করলেন এবং বুঝালেন যে কিডনির এই যে ডায়ালিসিস পার্ট, কিডনি ট্রান্সপ্লান্টের ব্যাপারটা, কিডনি সুস্থ রাখা কিভাবে সম্ভব, এক্সারসাইজ ইজ আ মাস্ট, আপনাকে 45 মিনিট হাঁটতেই হবে। আর যারা ডায়াবেটিক তারা তো একদম সব সময় আন্ডার ট্রিটমেন্ট থাকার চেষ্টা করুন। এত সমস্যা দিনে দিনে বাড়ছে, শুধু কিডনি না, নানা রকম অর্গানই আমাদের এফেক্টেড হচ্ছে। তো আজকে আমরা কিডনি নিয়ে আলোচনা করলাম বলে আপনাদের সতর্ক করার একটা সুযোগ থাকলো, সচেতন করার সুযোগ থাকলো ডক্টর ইন্দ্রদীপ মাইতির সাহায্যে।
যাচ্ছে। অবশ্যই কনসালটেন্ট নেফ্রোলজিস্ট আর কিডনি ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান তিনি। ফোন নাম্বারটা লিখেছেন তো চটপট ফোন নাম্বারটা ছবি তুলেও রাখতে পারেন 7044454233 আর উনি অ্যাটাচড টু অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা। অ্যাপোলো অ্যাপ 24/7 আপনাদের সুবিধার্থে রয়েছে। আজকে এই পর্যন্তই। তালাশের মেডিকেল লাইভ অনুষ্ঠান থেকে বিদায়। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ডক্টর মাইতি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। নমস্কার। সোনার বাংলা, আমার সোনার